সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর, এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সবাইকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যমুনা টেলিভিশনের প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে। আমি রুনিয়া আছি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ। আমি জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। চমৎকার আর একটা সকালের শুরু। প্রত্যাশাগুলো প্রাপ্তির কাছে পৌঁছে যাবে। অভিষ্ট গন্তব্য বা লক্ষ্য যাই নির্ধারণ করেছি সেই লক্ষ্য বা গন্তব্যের আরও কাছে আমরা পৌঁছে যাব। প্রত্যেকের কাছে যে বিশেষ উপলক্ষ্যগুলো আছে সেই উপলক্ষ্যগুলো আজ বাস্তব হয়ে ধরা দিবে। প্রতিদিনের মতো এমনটা আজও চাওয়া। আর যে গন্তব্যেই যাচ্ছেন নিরাপদে যাবেন, হাতে সময় নিয়ে বের হবেন, এটা প্রতিদিনকার মতো বলা। যদিও আজ জনজীবনে একটা পরিবর্তন এসছে। আজ হয়তো অনাকাঙ্ক্ষিত যেই পথে বা যে গন্তব্যে আপনার যাওয়ার কথা ছিল সেই গন্তব্যে আপনি যাওয়াটা হয়তো কিছুটা ডিলে করছেন। তাই সবাই নিরাপদে থাকবেন এইটুকু প্রত্যাশা। এবং খুব স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেহেতু এই সময়কালে গতিবিধি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, অপ্রয়োজনীয় বাড়ি থেকে না বের হওয়ার একটা বিষয় আছে, এই বিষয়টি মাথায় রাখা জরুরি। অবশ্যই আপনারা বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, এবং যে বিষয়টা আসলে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি বাসায় সবসময় তো নিরাপদে আমাদের থাকা সম্ভব হয় না। এমনভাবে আসলে নিজেকে রাখবো যাতে আসলে বাসার মধ্যে আমরা সুরক্ষা আসলে নিশ্চিত করতে পারি। যাই হোক, আমার কাছে বেশ কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো দর্শকদের জানাতে চাই। খুব স্বাভাবিকভাবে প্রাসঙ্গিক তথ্য রুনিয়া, যদি আমাদের দর্শক এখন আমাদের চেয়ে অনেক বেশি জানেন, নতুন করে আসলে তাদের জানাবার মতো খুব বেশি সক্ষমতা যে এখন আমাদের কারো আছে এই বিষয়টা এভাবে নিশ্চিতভাবে বলা যায় না। তবে কিছু তথ্য আমার কাছে আছে, দর্শকদের তা দিতে চাই। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য চলছে কারফিউ। এবার কারফিউ শিথিলের কোনো সময় নির্দিষ্ট করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি বেসরকারি সহ সব অফিসে রবিবার থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। বন্ধ থাকছে ব্যাংকও। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব আদালত। তবে জরুরি সেবা কারফিউ ছুটির আওতামুক্ত থাকবে। এদিকে এক বিজিএমইএ এর বিজ্ঞপ্তিতে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য গার্মেন্টস কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। দেশব্যাপী সহিংসতা ও সংকটময় পরিস্থিতি বিবেচনা করে কারফিউ নিয়ে শনিবার রাতের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগের চেয়ে কঠোরভাবে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে জারি করেছে কারফিউ বা সান্ধ্য আইন। সন্ধ্যা 6টা থেকে কারফিউ কার্যকর হয়েছে, চলবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। এবার আগের মতো নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ শিথিলের কোনো সময়ও দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারফিউ থাকায় সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত স্বশাসিত সহ সব অফিসে সোম থেকে বুধবার 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই সময়ে বন্ধ থাকবে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এদিকে সুপ্রিম কোর্টও আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য উচ্চ আদালত সহ দেশের সকল আদালতের বিচার কাজ বন্ধ ঘোষণা করেছে। তবে জরুরি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন প্রধান বিচারপতি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে কারফিউ চলাকালে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এখন যারা রাজপথে হামলা ভাঙচুর করছে তারা সন্ত্রাসী ও জঙ্গি। মহানগরীবাসীকে সবিনয়ে অনুরোধ জানাতে চাই, তারা যেন কারফিউর নিয়মকানুন মেনে চলেন এবং কোনো অবস্থাতেই তারা যেন ঘর থেকে বাহির না হন। যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইর হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটি 100% জিরো টলারেন্স এবং 100% আইন অনুযায়ী পরিচালিত হবে। দিনভর সংঘাত ও সহিংসতার পর সন্ধ্যা থেকে জারি হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ। রাতেও রাজধানী জুড়ে বিরাজ করেছে থমথমে পরিস্থিতি। বাড়ানো হয়েছে সেনাবাহিনীর টহল এবং চেকপোস্ট। যারা জরুরি কাজে বের হয়েছেন, উদ্বেগ উৎকণ্ঠা তাদের মধ্যে। দেশজুড়ে দিনভরই সংঘর্ষ সংঘাত ধাওয়া পাল্টা ধাওয়ার পর উদ্বেগ এবং উৎকণ্ঠার একটি রাত পার করছে, এবং রাজধানী জুড়েও সেই উদ্বেগ উৎকণ্ঠা পুরো নগর জুড়েই আসলে লক্ষ্য করা যাচ্ছে। মূলত এই সংঘর্ষ সংঘাতের পর থেকে কারফিউ জারি করা হয়েছে নতুন করে, এবং এরপর থেকেই পুরো নগরই আসলে ফাঁকা হয়ে দাঁড়িয়েছে। এবং এরপর থেকে বিশেষ করে কারফিউ জারির পর থেকে রাজধানীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে, চেকপোস্ট বসানো হয়েছে, এবং রাত যত গভীর হচ্ছে ততই বেশি আসলে উদ্বেগ উৎকণ্ঠা, যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন তাদের মধ্যে উৎকণ্ঠা বের হয়েছে। এবং যারা বের হয়েছেন নানা প্রয়োজনে তাদেরকে নগরীর বিভিন্ন জায়গায় যে চেকপোস্টগুলো রয়েছে, বিশেষ করে যেই প্রবেশ মুখগুলো রয়েছে ঢাকার, সেই প্রবেশ মুখগুলোতে আসলে চেকপোস্টের মুখে পড়তে হয়েছে। রাস্তায় অনেক জায়গায় মুখোমুখি হয়েছি, পুলিশ বিভিন্ন জায়গায় চেক করছে যে কী কারণে যাচ্ছেন ঢাকাতে, কেন যাবেন, এই কোশ্চেনগুলো অ্যান্সার করে তারপরে আসলে
বাধ্য হয়ে বেরিয়েছি, রুগী আছে যেহেতু হাসপাতালে, তো যেতেই হবে। পরে রুগীর আপনার লগে আনকা চিকিৎসা করে বেডে শোয়া, পরে আমরা বাসায় যেতেছি। আবার ইনশাল্লাহ আগামীকালকে দেখা যাক পরিস্থিতি। সোমবারে আন্দোলনকারীদের যে কর্মসূচি সেটির মূল জমায়েত রাখা হচ্ছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেটিকে সামনে রেখে আজকে কারফিউ জারির পরেও বেশ কিছু শিক্ষার্থী এই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন, তবে তাদেরকে 9টার পর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এরপর থেকে এই এলাকাটিও, অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার এবং এর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, প্রত্যেকটি জায়গায় আসলে একেবারেই ফাঁকা। পুলিশেরও আসলে তেমন কোনো অবস্থান এই এলাকাগুলোতে দেখা যায়নি। শুধুমাত্র শাহবাগ থানার সামনে বেশ কিছু পুলিশ অবস্থান নিয়েছেন, এবং এই এলাকা দিয়ে টুকটাক যারা যাতায়াত করছেন তারা বাধ্য হয়ে, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজে যারা বিশেষ কাজে বা চিকিৎসার জন্য যারা বের হয়েছেন, তারা ঢাকা মেডিকেলে যাতায়াত করছেন, এবং তাদের মধ্যেও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। এবং সেটি আগামীকাল বা সোমবার আসলে কি হতে যাচ্ছে, কি হচ্ছে, এরকম উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। তবে তারা বলছেন যে যাই হোক, শান্তি ফিরে আসুক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আজ মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। রবিবার নতুন এ কর্মসূচির ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মঙ্গলবার এই কর্মসূচি করার কথা থাকলেও তা একদিন এগিয়ে আনা হয়। মার্চ টু ঢাকা সফল করতে ঢাকার আশেপাশের জেলার ছাত্র জনতাকে রাজধানীতে আসার আহ্বান জানানো হয়। কারফিউয়ের মধ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে জনমনে উৎকণ্ঠা ও শঙ্কা দেখা দিয়েছে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন শেষ পর্যন্ত সরকার পরিবর্তনের এক দফা আন্দোলনের রূপ নেয়। যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী বলে দাবি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। রবিবার গণভবনের নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন সরকার প্রধান। সকালে কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ফোর্সেস, ইন্টেলিজেন্স ও এনএসআই এর প্রধান সহ এ কমিটির সদস্য 29 জন। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জানিয়েছেন, জনগণের সমর্থন না পেয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আন্দোলনকারীরা। আওয়ামী লীগ নেতাকর্মীরা চাইলে প্রতিহত করতে পারে, কিন্তু সরকার এখনো ধৈর্য ধরে আছে বলে জানান তিনি। বলেন, জানমালের নিরাপত্তায় প্রয়োজনে আইন প্রয়োগ হতে পারে। বিএনপির দাবির সাথে আন্দোলনকারীরা একাত্ম হয়েছে বলেও দাবি করেন তথ্য প্রতিমন্ত্রী। বলেন, এখন আর কোটা নয়, রাজনৈতিক আন্দোলন হচ্ছে। সংসদ ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সাথে বৈঠক করেছেন সরকার প্রধান। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান ও তথ্য প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। পরে সংসদ ভবনে তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আন্দোলন এখন আর কোটা সংস্কারে নেই, রাজনৈতিক আন্দোলন চলছে। বিএনপির সাথে তারা একাত্ম হয়েছে বলেও জানান তিনি। এটা অর্জন করতে যাচ্ছে তারা সন্ত্রাস এবং সহিংসতার পথে। যদি তা না হয় তাহলে কেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আক্রমণ করতে হবে? এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। তথ্য প্রতিমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা জানতে তদন্ত করতে হবে, আগেই এর দায় সরকারকে দেয়া যায় না। এই লাশের উপর দিয়ে দাঁড়িয়ে কারা এটা সুবিধা এবং বেনিফিশিয়ারি নিয়েছে, মানুষকে উস্কে দিয়েছে, এবং কারা মানুষকে উস্কে দিয়ে এক ধরনের বিপথে পরিচালিত করেছে। আমরা জাতিকে, বিশ্বকে দেখাতে চাই যে সন্ত্রাসটা কারা করে, একটু দেখুক। প্রতিমন্ত্রী বলেন, সরকার আর কোনো সংঘাত চায় না, তাই এখনো ধৈর্য ধরে আছে। তবে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়াও সরকারের দায়িত্ব। অনেক জনসমর্থন সাধারণ মানুষকে ডাক দিলে, বঙ্গবন্ধু কন্যার ডাক দিলে তারাও রাস্তায় নামবে। কিন্তু আমরা কিন্তু সংঘাত এড়ানোর জন্য আমরা আলোচনার দরজা খোলা রেখেছি, আমরা সংঘাতে যেতে চাচ্ছি না। কিন্তু একই সাথে এটা বলতে চাই যে সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জনগণের প্রতি উনি আহ্বান জানিয়েছেন। গুজব বন্ধের জন্য ফেসবুক বন্ধ রাখা হয়েছে বলেও জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। এটা আপনাকে একটু বলি, রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশ জুড়ে দিনভর চলেছে নজিরবিহীন সংঘর্ষ। এতে রাজধানী সহ 21 জেলায় 101 জনের প্রাণহানি হয়েছে।
এদের মধ্যে সিরাজগঞ্জে 13 পুলিশ সহ 24 জন, কুমিল্লায় নিহত 1 পুলিশ সহ 3 জন। অন্যদের মধ্যে ঢাকায় 9, লক্ষ্মীপুরে 11, নরসিংদীতে 6, কিশোরগঞ্জে 6, ফেনীতে 8, শেরপুরে 5 এবং মাগুরা, সিলেট ও রংপুরে 4 জন করে প্রাণ হারিয়েছেন। রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিহতের তালিকায় থাকাদের মধ্যে অন্তত 25 জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিএনপির 5 জন, শিক্ষার্থী অন্তত 15 জন ও বাকিরা সাধারণ আন্দোলনকারী ও পথচারী। আন্দোলন ঘিরে সিরাজগঞ্জে দিনভর চলে সংঘর্ষ। আন্দোলনকারী ও বিরোধীদের সংঘর্ষে নিহত হন রায়গঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার। এছাড়াও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রঞ্জুর রহমান ও ছাত্রদল কর্মী সুমন আহমেদও প্রাণ হারায়। নরসিংদীর মাধবদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। পৌরসভায় প্রবেশের চেষ্টা করলেই বিরোধীদের সাথে বাধে সংঘর্ষ। এক পর্যায়ে সংঘর্ষে চরদিঘলদি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন শাহীন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান নিহত হন। এছাড়াও হতাহতের আরও খবর পাওয়া গেছে। মাগুরাতে দুপক্ষের সংঘর্ষ ঘিরে প্রাণ ঝরেছে, মারা যান মেহেদী হাসান রাব্বি। রংপুরেও সংঘর্ষ ঘিরে মৃত্যুর ঘটনা ঘটেছে। দুপক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছে সিটি কর্পোরেশন কাউন্সিলর ও পরশু থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারাধন রায় ও তার ভাগ্নে কমল। এছাড়া নিহত হন মাসুম ও খসরু নামের মহানগর যুবলীগের 2 কর্মী। ফেনীতেও অসহযোগ আন্দোলন ঘিরে চলেছে ধাওয়া পাল্টা ধাওয়া। মহিপালে দুপক্ষের সংঘর্ষ ঘিরে প্রাণহানির ঘটনা ঘটে। সিলেটেও দুপক্ষের সংঘর্ষ হয়। গোলাপগঞ্জে আন্দোলনকারী ও বিরোধীদের সংঘর্ষে ঘটেছে হতাহতের ঘটনা। মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা। এই স্থানে বিরোধীরা অবস্থান নিলে বাদে সংঘর্ষ ঘটে, হতাহতের ঘটনা। বরিশালের নথুল্লাবাদেও হয় দুপক্ষের সংঘর্ষ। ভাঙচুর করা হয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে। প্রাণ হারায় মহানগরীর 12 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী। এছাড়া লক্ষ্মীপুরে সংঘর্ষে কয়েকজন যুবলীগ কর্মী ও শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া শেরপুরেও সংঘর্ষে মারা গেছে 3 জন। প্রাণহানি হয়েছে ভোলা ও জয়পুরহাটেও। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এদিকে দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় 14 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল 10টার দিকে মিছিল নিয়ে এনায়েতপুরের কেজির মোড়ের দিকে যাচ্ছিল আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে দেখা দেয় উত্তেজনা। এক পর্যায়ে বিক্ষুব্ধরা থানায় হামলা চালায়, আগুন ধরিয়ে দেয়া হয় থানা ভবনে। এক পর্যায়ে 13 পুলিশ সদস্যকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। এদিকে কুমিল্লার ইলিয়টগঞ্জে এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আগুন দেয়া হয় পুলিশ ফাঁড়িতে। সব মিলিয়ে সারা দেশে 3 শতাধিক পুলিশ আহত হয়েছে। বেশ কয়েকটি থানায় আক্রমণ চালানো হয়েছে। অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে রাজনৈতিক দলের কার্যালয় সহ যানবাহনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অসহযোগ কর্মসূচি ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘাত। দফায় দফায় সংঘর্ষ হয়েছে দুপক্ষের। উত্তেজনা ছড়িয়েছে গ্রামেও। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয় বেশ কিছু যানবাহন। গুলিবিদ্ধ সহ আহত হন অনেকে। রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের কাঞ্চন চরপাড়া এলাকা। আন্দোলনকারী ও বিরোধী পক্ষ জড়িয়েছে সংঘর্ষে। চলে পাল্টাপাল্টি ধাওয়া। নারায়ণগঞ্জের লিংক রোডও পরিণত হয় রণক্ষেত্রে। আন্দোলনকারীরা ভাঙচুর করে বেশ কিছু স্থাপনা। ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে দুপক্ষে। অসহযোগ আন্দোলনের সমর্থকরা পুড়িয়ে দেয় ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়। পাশাপাশি আগুন দেওয়া হয় আরও কয়েকটি ভবনে। হয়েছে দুপক্ষের সংঘর্ষ। আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে ঝিনাইদহে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। রণক্ষেত্র দিনাজপুর সদর আসনের এমপি ও হুইপ ইকবালুর রহিমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে পুলিশের গাড়িতেও।
সহিংসতা হয়েছে নাটোরেও, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। উত্তেজনা দেখা গেছে লক্ষ্মীপুরেও, চলে দুপক্ষের হামলা পাল্টা হামলা। রণক্ষেত্র খুলনা নগরী, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশাপাশি ভাঙচুর চালানো হয় জেলা পরিষদেও, আগুন দেওয়া হয় কয়েকটি গাড়িতে। উত্তাল চট্টগ্রাম নগরী, নিউ মার্কেট এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ছোড়া হয় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। একই চিত্র সিলেট নগরীতেও, পুলিশের সাথে আন্দোলনকারীদের চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আন্দোলনকারী ও বিরোধী পক্ষের সংঘর্ষ হয়েছে চাঁদপুরে, ধাওয়া পাল্টা ধাওয়া আর ভাঙচুরে ছড়ায় উত্তেজনা। দিনভর উত্তাল ছিল ঝালকাঠি, পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সহিংসতা ঘটেছে মানিকগঞ্জেও, আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। কুমিল্লায় আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছে বিরোধীরা, এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পঞ্চগড়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগ কার্যালয় সহ নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে দুপক্ষের সংঘর্ষ হয়েছে, আগুন দেওয়া হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে, পোড়ানো হয়েছে বেশ কিছু যানবাহন। গাজীপুরের শ্রীপুরে আগুন দেওয়া হয় দুটি বাসে, এছাড়া বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, ছিল আমার কাছে সকালের বাংলাদেশে এই পর্যায়ে তথ্যের যোগানোর একবার মূল সেটে ফিরে যেতে চাই রুনিয়া। আচ্ছা, যতগুলো খবর দেখলাম সেগুলোকে আলাদা করে সেই বিষয়ে কথা বলা বা বিশ্লেষণ আসতে কোনো প্রয়োজনই আসলে নেই, কারণ ঘটনা সহিংসতা এবং যেই পর্যায়ে পৌঁছেছে এবং আসলে গণমাধ্যম কর্মীরা সেটাকে যথেষ্টভাবে তুলে ধরার চেষ্টা করছেন এবং আসলে সবাই ব্যাপারে সজাগ এবং জাগ্রত আছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এত অগ্নিকাণ্ড আর এত মৃত্যুর মাঝে কোনোভাবেই কোনো মানুষের পক্ষে সুস্থ থাকা সম্ভব নয়। স্বাভাবিকভাবে মানসিক স্বস্তি ধরে রাখার যে জায়গাটা, সেই মানসিক স্বস্তি ধরে রাখাটা খুব কঠিন। সেটা আন্দোলনকারীদের কথা বলি কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি, কারণ দিন শেষে আমরা সবাই এক কাতারের মানুষ, মানবিকতার বহিঃপ্রকাশ পাবে আমাদের মধ্য থেকে, এটাই প্রত্যাশা। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগাতারভাবে একটা লম্বা সময় ধরে তাদের যেভাবে ব্যস্ত সময় পার করতে দেখছি, এবং খুব স্বাভাবিকভাবেই যে কোনো আন্দোলন মোকাবেলা করতে হলে তাদের যে পরিমাণে বেগ পেতে হয়, আর এখানে তো বাংলাদেশের ভবিষ্যৎ যাদের মোকাবেলা করা হচ্ছে, তারুণ্য, এটা তাদের উপর একটা স্নায়ুচাপ তৈরি করছে, এটা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। সব কিছুর একটা স্বস্তিদায়ক সমাধানের পথে এগোবো আমরা, এইটা প্রত্যাশা। এবং সেই সাথে একটা কথাই বলতে চাই, আর কোনো প্রাণ না ঝরুক। কারণ কালকে সারাটা দিন কিন্তু আসলে আমাদের এমন গেছে গণনার মধ্যে দিয়ে, আমরা কিছুক্ষণ পর হয় না এই সংখ্যা বাড়ছে বাড়ছে বাড়ছে, এবং যেটা আসলে তুমি বললে সেটা কিন্তু সত্যি, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা আসলে যাদের বিপরীতে গিয়ে দাঁড়াচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আসলে তাদের সন্তান সমতুল্য, সন্তান বয়স্ক, এবং কারো কারো পরিবারের এমনও ঘটনা আমরা শুনছি বা দেখতে পাচ্ছি যে তার আসলে নিজের পরিবারই আসলে ওই বয়সের সন্তান আছে যারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা আসলে বিরোধিতাও আসলে করছে। তো পুরো পরিস্থিতি আসলে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে আসলে পরিস্থিতি নিয়ে কোনো কিছু বলার থেকে একটা আমরা সমাধানের দিকে পৌঁছই, সেটাই আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিয়ে এই পর্যায়ে থেকে আসলে কে কোথায় ঘুরে দাঁড়াবেন, কে কোথায় যেয়ে পৌঁছবেন, এটা একটা বিশাল সংকট এবং শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আজ যেই কর্মসূচি আন্দোলনকারীরা ঘোষণা করেছে তার ফলশ্রুতিতে কি বাস্তবতা হয়ে দাঁড়াবে, এটা আসলে সময় যত গড়াবে তত স্পষ্ট হবে। এতটুকুই শুধু বলতে চাই, যারা যেখানেই আছেন নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আগামীর বাংলাদেশ যারা এই মুহূর্তে শুনছেন, দেখছেন, যাদের উপর আস্থা করে ভর করে আছে পরিবার, স্বজন এবং দেশ, তারা নিরাপদে থাকবেন, এতটুকুই চাওয়া। এই পর্যায়ে আপনাদের জাতীয় দৈনিকের শিরোনাম জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক, দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাবো। লাল কালিতে যেখানে শিরোনাম করা হয়েছে সারা দেশ রণক্ষেত্র, নিহত 99। নিহতদের মধ্যে পুলিশ সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ছাত্রদলের নেতা রয়েছেন। রাজধানী সহ বিভিন্ন স্থানে কয়েকশো গুলিবিদ্ধ সহ আহত কয়েক হাজার। প্রথম পাতায় একটি ছবি দেখতে পাচ্ছি, সেই ছবির নিচের ক্যাপশনটুকু পড়ে শোনাতে চাই। অসহযোগ আন্দোলনের সময় রোববার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যকারীদের দেয়া আগুনে পুড়ছে গাড়ি।
সেই সাথে লাল কালিতে বক্স করে এখানে দৃষ্টি আকর্ষণের চেষ্টা। নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক শেষে প্রধানমন্ত্রী সহিংসতাকারীরা ছাত্র নয় সন্ত্রাসী, ওদের কঠোর হাতে দমন করুন। ঢাকায় সংঘর্ষ, গুলি, আগুন, ভাঙচুর, নিহত 11। অসহযোগ আন্দোলনের প্রথম দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচি আজ। দেশজুড়ে টানা কারফিউ, 3 দিনের সাধারণ ছুটি। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আদালত বন্ধ, ট্রেনও চলবে না। সেই সাথে অশান্তি সৃষ্টি করা হলে শক্তভাবে দমন, তথ্য প্রতিমন্ত্রীর ব্রিফিং। এমপির নাতিসহ আওয়ামী লীগের 6 নেতা নিহত। নরসিংদীতে সংঘর্ষ, 13 পুলিশকে পিটিয়ে নির্মমভাবে হত্যা। এনায়েতপুর থানায় হামলা, অগ্নিসংযোগ। সিরাজগঞ্জে 3 জন এবং রায়গঞ্জে সাংবাদিক সহ নিহত আরও 6। ফেনীতে 1 দফা কর্মসূচিতে সংঘর্ষে নিহত 7 এবং লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ হয়ে 4 জন সহ নিহত 8। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে শেষ পাতার শিরোনাম আসলে নেওয়া যায় না। এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এটা কিছু বলবার নেই। তার পাশে শিরোনাম আছে, পড়ি। শান্তিপূর্ণ মিছিলে গুলি নয়, দাঙ্গা হলে করা যাবে, হাইকোর্টের পর্যবেক্ষণ। গুলি না করার রিট খারিজ। আবার মোবাইল ইন্টারনেট বন্ধ এবং বিএসএমইউতে ধ্বংসযজ্ঞ, আগুন। বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলে আগুন। রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে আতঙ্ক। সারা দেশে 14 পুলিশ নিহত, আহত 3 শতাধিক। 27 থানা ফাঁড়ি ভাঙচুর। মন্ত্রী এমপি নেতাদের বাড়ি ও দলীয় কার্যালয়ে আগুন। অসহযোগ আন্দোলনের প্রথম দিন এবং সংবিধানের আলোকে কাজ করবে সেনাবাহিনী। আইএসপিআর এর বরাদ দিয়ে এটি শেষ পাতায় ছাপা হয়েছে। সেই সাথে 1 দফার বিরুদ্ধে রাজপথে আওয়ামী লীগ, আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। সরকার পতন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান, মির্জা ফখরুলের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। এবং দেশে নজিরবিহীন হত্যাকাণ্ড ও নিপীড়ন চলছে, টিআইবির বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানো জরুরি। সেই সাথে যুগান্তর তাদের অনলাইন পাঠকদের একটি প্রশ্ন করেছিল প্রতিদিনের মতো। প্রশ্নটি আপনাদের পড়ে শোনাতে চাই। আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান বলেছেন, নিরস্ত্র মানুষের আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আপনি কি তাই মনে করেন? প্রশ্নের 95.99% পাঠক হ্যাঁ সূচক মন্তব্য করেছেন। না মন্তব্য করেছেন 3.56% পাঠক এবং 0.45% কোনো মন্তব্যই করেনি। এবং আজকের জন্য প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ উদ্ভূত সংকটে জাতীয় ঐক্য সংলাপ জরুরি বলে মনে করেছেন। আপনি কি তাই মনে করেন কিনা চাইলে www.jugantor.com যে আপনি আপনার মন্তব্যটি জানাতে পারেন। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম পাতার। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে সমকাল। আসলে সমকালের যে পাতাগুলো দিয়ে খবরগুলোকে তারা প্রথম পাতায় দিয়েছে, বেশিরভাগ খবরই আসলে তারা গতকালকে সহিংসতা এবং আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 দফা আন্দোলনকে ঘিরে আসলে তারা করেছে। তারা বড়কে যেটাকে শিরোনাম করেছে, যদি আমরা যুগান্তরে দেখে থাকি সেখানে যদি নিহতের সংখ্যা 99 আসে, এখানে সমকাল যেটা দিয়েছে সেটা হচ্ছে নজিরবিহীন সংঘাতে নিহত 101 এবং তার নিচে তারা বলেছে অসহযোগ আন্দোলনের অগ্নিগর্ভোদ্দেশ এবং তার সাথে নিহতদের মধ্যে 14 জন পুলিশ, 19 জন আওয়ামী লীগ নেতা কর্মী, আহত 300 সহস্রাধিক এবং তার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য কারফিউ, 3 দিনের সাধারণ ছুটি। মন্ত্রী এমপি আওয়ামী লীগের নেতাদের বাড়ি এবং কার্যালয় হামলা। তার সাথে বলা হয়েছে সহিংসতার 20 দিনে নিহত 316। অন্যান্য খবরের মধ্যে যদি আপনি এটাকে সচিত্র প্রতিবেদন, তার নিচে যে খবরগুলো আছে সেগুলো শিরোনাম যদি দেখি, সিরাজগঞ্জে থানায় ঢুকে 13 পুলিশকে পিটিয়ে হত্যা। তার পাশেই সাক্ষাৎকারে সিরাজুল ইসলাম চৌধুরী তিনি বলেছেন, সাময়িক হলেও সমঝোতায় আসতেই হবে। ধাওয়া দিয়ে 6 আওয়ামী লীগ নেতাকর্মীকে পিটিয়ে হত্যা এবং তার সাথে নাশকতাকারীরা সন্ত্রাসী শক্ত হাতে দমন করুন বলেছেন প্রধানমন্ত্রী। এবং যদি ওপরের দিকের খবরগুলোর দিকে দেখি, ভেতরের পাতায় যে খবরগুলো আপনারা পড়তে পারবেন সেগুলো তারা দিয়ে দিয়েছে। আপনারা 15তম পাতায় যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে ইমরানের মুক্তির দাবিতে আজ পাকিস্তানে বিভিন্ন জায়গায় বিক্ষোভ। এই ছিল আমার কাছে সমকালের প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম। জনকণ্ঠের কয়েকটি শিরোনাম আমার হাতে রয়েছে। জনকণ্ঠের প্রথম পাতার কয়েকটি শিরোনাম আপনাদের পড়ে শোনাতে চাই। বক্স করে প্রথম পাতায় ছাপা হয়েছে দেশজুড়ে সহিংসতা, তার পাশেই শিরোনাম নাশকতাকারীদের কঠোর হাতে দমন করুন দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী। অনির্দিষ্টকালের কারফিউ, 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা। আজ লং মার্চ টু ঢাকা কর্মসূচি, শিক্ষার্থীদের সচিবালয়ে কাজকর্ম স্বাভাবিক। সিরাজগঞ্জে থানায় হামলা, 13 পুলিশকে পিটিয়ে হত্যা। বিএসএমইউতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। বিক্ষোভ দমনে পুলিশ প্রবিধান মানতে হবে, হাইকোর্টের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। এবং সহিংসতার বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি। এই ছিল জনকণ্ঠের প্রথম পাতা শিরোনাম। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে ইত্তেফাক আসলে যেই বিষয়গুলোকে তাদের শিরোনামে নিয়ে এসেছে সেটাও ঠিক একইভাবে গতকালকে পরিস্থিতি আসলে পর্যালোচনা করে এবং বিশ্লেষণ করে তারা সেটাকে শিরোনাম করেছে।
তারা প্রথমে আসলে যেটাকে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে দেশ জুড়ে সংঘর্ষ। আমরা যদি প্রত্যেকটা পত্রিকার পাতায় দেখি একই ধরনের কিন্তু খবর এসেছে। খুব স্বাভাবিকভাবে যেটা করে যে ঘটমান বর্তমানের একটা চিত্র তারা উপস্থাপন করতে চায়, এবং যেহেতু আমরা পত্রিকায় সারাদিন ঘটে যাওয়া ঘটনাটি পরের দিন আসলে দেখবার আমরা সুযোগ পাই, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে শেষ মুহূর্তের পুরো চিত্র কিন্তু পত্রিকার পাতায় স্থান পায়। তো সেই ধারাবাহিকতাতে দৈনিক ইত্তেফাক যেগুলোকে শিরোনাম করেছে তার মধ্যে তারা বড় করে শিরোনাম যেটা করেছে সেটা হচ্ছে দেশ জুড়ে সংঘর্ষ, নিহত 91। তার মধ্যে তারা সেটাকে বিশ্লেষণ করেছে সিরাজগঞ্জে 13 পুলিশ সহ নিহত 25, নরসিংদীতে আওয়ামী লীগের 6 জনকে পিটিয়ে হত্যা, এবং তার পাশাপাশি ঢাকা জেলায় দিনভর সংঘর্ষে মারা গেছেন 10 জন, বাংলা মোটর রূপায়ণ সেন্টারে আসলে হামলা। আমরা যদি ঠিক বাদিকের কলামে চোখ রাখি সেখানে সন্ত্রাসীদেরকে শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর তিনি বলেছেন, এবং তার নিচ দিকেই যে খবরটি আছে সেটা হচ্ছে শোকাবহ অগাস্টকে ঘিরে তিনি অফুরান শক্তি হয়ে আছেন, সেটা শেখ মুজিবুর রহমানকে ঘিরে বলা, এবং এখন আসলে তার স্বাধীনতার যে চেতনা সেটাতেই আসলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর পাশাপাশি অন্যান্য যে খবরগুলো আছে তার মধ্যে 11তম পাতায় আপনারা ভেতরেও কিছু খবর দেবেন, এবং 10তম পাতায়ও আছে। আসলে এই শোকাবহ মাসে এই বিষয়টা কিন্তু আমরা জানি যে বারবার বঙ্গবন্ধু আসলে আমাদের চিন্তা চেতনায় তিনি এমনভাবে আছেন, 7ই মার্চের ভাষণ আমাদের চিন্তা চেতনায় এমনভাবে আছেন যেটা আসলে আমাদের অস্থি মজ্জা আসলে মিশে গেছে। আমরা প্রত্যেকটা বাঙালি যখনই কোনো সংঘাত আসে, যখনই কোথাও আমরা চ্যালেঞ্জে পড়ি, তখনই আসলে আমরা তাকেই কিন্তু আমাদের সবার আগে তাকে আমাদের সামনে আনি, এবং তিনি যে পথটি আমাদেরকে দেখিয়েছিলেন আমরা বারবার সেই পথেই আসলে হাঁটবার চেষ্টা করি। যে প্রত্যেকটি জাতীয় দৈনিকে কম বেশি একই রকম শিরোনাম হয়েছে, আপনারা সময় সুযোগ করে আজ পড়ে নিতে পারেন। আর খুব স্বাভাবিকভাবে আমাদের প্রচুর দর্শক নিশ্চয়ই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, কথাগুলো আজ জানবার বা দেখবার সুযোগ হচ্ছে না, কিন্তু নিঃসন্দেহে আপনাদের সাথে সংযুক্ত হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ সেই সংযুক্তি ছাড়া তো আসলে জীবন নয়, জীবনের সাথে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা বিষয় বড় সংযোগ। আমি পুরোটা সময় যেটা উপলব্ধি করলাম যে কিছু আসলে পরিচিত চেহারা তাদেরকে না আসলে স্বস্তি দেয়। এই যে সকালবেলা আসলে আমাদের মাঝে মাঝে থাকাটাই, এবং আমরাও যেমন জানি যে তারা আছেন ওপারে, এবং তারাও ঠিক জানেন যে আমরা প্রতিদিনের মতো নিয়ে আসবো, এবং আসলে তাদেরকে কোনো না কোনো নতুনত্ব অথবা পুরনো কোনো গল্প যেটা হয়তো অজানা বা ভুলে গেছি সেটা আরেকবার মনে করিয়ে দেব। খুব স্বাভাবিকভাবেই আমরা নতুন করে কিছু জানাবার চেষ্টা করি, বা আপনাদের জানা বিষয়গুলো নতুন করে আরেকবার জানাবার চেষ্টা করি। তেমন একটি ঘটনা পরিক্রমা জানাতে চাই। সিকান্দার আবু জাফর একজন বাংলাদেশি সাহিত্যিক এবং একই সাথে সাংবাদিক। 60-এর দশকে পূর্ব বাংলার বাঙালি জাতীয়তাবাদ ও বাঙালি সংস্কৃতি চর্চার যে ধারা গড়ে ওঠে, আবু জাফর ছিলেন তার অন্যতম পৃষ্ঠপোষক। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনতা, দেশপ্রেম ও বিপ্লবের চেতনা সম্পন্ন অনেক গান রচনা করেন। তার পূর্ণ নাম সৈয়দ আল হাশেমি আবু জাফর মোহাম্মদ বাখত সিকান্দার। 1919 সালের 19শে মার্চ সাতক্ষীরা জেলায় তেঁতুলিয়া গ্রামে তার জন্ম। কলকাতার মিলিটারি অ্যাকাউন্টস বিভাগে তিনি পেশাগত জীবন শুরু করেন এবং পরে সিভিল সাপ্লাই অফিসে চাকরি করেন। সত্যেন্দ্রনাথ মজুমদারের গ্লোব নিউজ এজেন্সি নামক সংবাদ সংস্থায়ও তিনি কিছুদিন কাজ করেন। এ সময় তিনি ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। আবু জাফর 1950 সালে কলকাতা থেকে ঢাকায় আসেন এবং বিভিন্ন সময়ে দৈনিক নবযুগ, ইত্তেফাক, সংবাদ ও মিল্লাত পত্রিকায় সাংবাদিকতাও করেন। তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। 1958 সালে তিনি সমকাল মুদ্রায়ন নামে একটি ছাপাখানা ও সমকাল প্রকাশনী নামে একটি প্রকাশনালয় স্থাপন করেন। তার রচিত আমাদের সংগ্রাম চলবে গানটি মুক্তিযুদ্ধের সময় জনগণকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। আবু জাফরের গদ্য পদ্য রচনায় সমান দক্ষ ছিলেন, তবে তার সর্বাধিক খ্যাতি কবি হিসেবে। তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ, উপন্যাস পূরবী, নতুন সকাল, ছোট গল্প, মাটি আর অশ্রু ইত্যাদি। আবু জাফর অনুবাদক হিসেবেও খ্যাত ছিলেন। তার কয়েকটি অনুদিত গ্রন্থ জাদুর কলস, সেন্ট লুইয়ের সেতু ইত্যাদি। তিনি নাটকে বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদকও লাভ করেন। 1975 সালের 5 আগস্ট আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। গভীর শ্রদ্ধা এবং ভালোবাসায় স্মরণ করতে চাই, কারণ খুব স্বাভাবিকভাবেই যদি 1971-এর শুধু প্রেক্ষাপটটা টেনেই বলি যে আমাদের সংগ্রাম চলবে গানটি, যে গানটি তিনি রচনা করেছেন, নিঃসন্দেহে সেটা সেই সময়
মুক্তিযোদ্ধাদের মাঝে যে প্রাণের সঞ্চার করেছিল, অনুপ্রেরণা দিয়েছিল এবং জাগরণী যে বার্তা দিয়ে গেছে, কিংবা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে পরিবেশিত প্রচারিত যে গানগুলো সেই সময় মুক্তির বার্তা, মুক্তির আলোড়ন নিয়ে, মুক্তির স্পর্শ নিয়ে, মুক্তির আহ্বান নিয়ে অনুপ্রেরণা দিয়ে গেছে, নিঃসন্দেহে তা এক ভিন্ন রকম রসদ জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের প্রাণচঞ্চল রাখতে। এবং শুধু তাই না, দেশমাতৃকার প্রতি ভালোবাসা, অগাধ আস্থা, বিশ্বাস এবং অভীষ্ট গন্তব্য বা লক্ষ্যের দিকে ধাবিত করবার জন্য ঠিক যেই পরিমাণে আগ্রহী করে তোলা যায়, ঠিক সেই আগ্রহ কিন্তু তখনকার যে সৃষ্টিশীল কর্মকাণ্ডগুলোর মধ্যে ছিল তার মধ্যে স্পষ্টত আমরা দেখতে পেয়েছি। এবং ৭১-এর আগে এবং তার পরবর্তীতে এবং স্পেশালি ৭১-এর আগে তার যতগুলো তিনি কবি হিসেবে তার জনপ্রিয়তার একটা বড় জায়গা ছিল কিন্তু তার এক কবিতা বাংলা ছাড়ো। মানে এই কবিতাটা যখনই পড়ি তখনই মানে মনে হয় যে সত্যি যে কি পরিমাণ ক্রোধ সেখানে আছে। তুমি আমার জলস্থলের, তুমি আমার জলস্থলে, হ্যাঁ তারপর লাইনটা বলতে হবে। ওকে, আমি যেটা আসলে বলতে চাই সেটা হচ্ছে তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। এই যে বাংলা ছাড়ো তিনি যেভাবে আসলে বলেছেন এবং পুরো কবিতাটা আসলে তিনি যেভাবে তৈরি করেছেন সেটা এখন আসলে আমাদেরকে ঠিক সেই একইভাবে স্পৃহা দেয়। নিঃসন্দেহে এরকম আরও কিছু তথ্য আপনাদের জানাতে চাই। আমাদের দেশের বড় বা একই জমিতে ফসল উৎপাদন এবং পুকুরে মাছ চাষ, তার পারে কলা, আখ, বস্তা পদ্ধতিতে আদা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন নাটোরের বড়াই গ্রামের কৃষক জামাল উদ্দিন। সম্মিলিত চাষ পদ্ধতির কারণে তার ৪০ বিঘা জমির একটি অংশ আসলে ফাঁকা নেই। সফল এই কৃষি উদ্যোক্তা কৃষকের এক অনন্য দৃষ্টান্ত, যা দেখতে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই। নওদা জোয়ারি গ্রামের কৃষক জামাল উদ্দিনের ১৫ বিঘা জমি জুড়ে সুইট কাটিমন আমের সমারোহ। প্রতিটি গাছে থোকা থোকা আম মুগ্ধতা ছড়াচ্ছে। মৌসুমের শেষে এই আম বাজারে আসবে, তাই কাঙ্ক্ষিত দামও মিলবে। আমের বাগানে সমন্বিত চাষ পদ্ধতি হিসেবে উন্নত জাতের কুল ও বেগুন গাছও রোপণ করা হয়েছে। এছাড়াও পাশেই পুকুরে মাছ চাষ করা হচ্ছে। পাশাপাশি পাড় ঘেঁষে আখ, কলা ও বস্তা পদ্ধতিতে আদা চাষ করেছেন সফল এই কৃষি উদ্যোক্তা। এছাড়াও ড্রাগন চাষ, গরু, হাঁস ও কবুতরও পালন করেন তিনি। কৃষি উদ্যোক্তা হিসেবে আমার এই মুহূর্তে জেনে আরও উদ্যোক্তারা আমার প্রজেক্টে আসতেছে এবং দেখার জন্য, এবং তারা আমার এই অনুসরণ করি তারাও আরও বিভিন্ন প্রজেক্ট করার উদ্যোগ লওয়ার চেষ্টা করতেছে আর কি। ২০০০ সাল থেকে ধীরে ধীরে নিজস্ব ৪০ বিঘা জমিতে সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছেন কৃষক জামাল উদ্দিন। বর্তমানে জয় কৃষিবাড়ি এগ্রো পার্ক নামে পরিচিত তার এই খামারটি। দৃষ্টিনন্দন খামারটির সমন্বিত চাষ পদ্ধতি দেখতে প্রায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। এই চাষ পদ্ধতি অনুপ্রাণিত করেছে স্থানীয় কৃষকদেরও। এখানে কিন্তু কোনো জায়গা ফাঁকা নেই, সবখানে কিন্তু একটা না একটা চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে, পাশাপাশি অন্য অন্য চাষ হচ্ছে। বাংলাদেশের একজন উজ্জ্বল সফল কৃষক হিসাবে সে দৃষ্টান্ত স্থাপন করবেন। বড়ই, তারপরে বেগুন আছে, মরিচ আছে, এগুলো চারা এই খামার তিনি লিয়ে আমরা বাড়িতে লাগাইছি। আমরা এই বাগান থেকে অনেক চারা লিছি, অনেকগুলি চারা লিছি, তারা আমরা অনেক সাফল্যিত হয়েছি। সমন্বিত চাষের ফলে অল্প খরচে বাড়তি ফল ও ফসল উৎপাদন হচ্ছে। একটি ফসল অপর ফসলের সহায়ক হিসেবে কাজ করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকছে। সার ব্যবহারের খরচ কমে শ্রমের যথাযথ ব্যবহার নিশ্চিত হচ্ছে। এই খামারটির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেকের। গাছের মুকুল টুকুল ভাঙা লাগলে রাখিছি, ভাঙিছিস, বেগুন গাছ উঠি পরিষ্কার করেছি, মরিচ গাছে পরিষ্কার করেছি, করে এই প্রতিটি কাজ করে ভালোই আমার চলে সংসার। বড়াই তোলার সময় হলে বড়াই তুলি, শাক তোলার সময় হলে শাক তুলি, আমরা এই ইয়াতে সংসার চলে ইয়া দিয়ে। জামাল উদ্দিনের সমন্বিত চাষ পদ্ধতির খামারটি কৃষিক্ষেত্রে এক অনুকরণীয় দৃষ্টান্ত বলে জানান স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা। তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা এবং তিনি সমন্বিত চাষাবাদের মাধ্যমে তিনি ফসলের উৎপাদন বৃদ্ধি করছেন এবং তার এই উৎপাদন বৃদ্ধি কার্যক্রম এটি বাংলাদেশের মধ্যে একটি অনন্যতম দৃষ্টান্ত এবং তার দেখাদেখি অনেক কৃষি উদ্যোক্তারা এগিয়ে আসছে এবং সমন্বিত চাষাবাদে তারা ঝুঁকেছে এবং আমরা কৃষি বিভাগ সবসময় জামাল উদ্দিনের পাশে আছি, সহযোগিতা করছি। সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও অপচয় রোধ হয় সমন্বিত চাষ পদ্ধতির মাধ্যমে। তাই প্রশিক্ষণের মাধ্যমে এই পদ্ধতি সকল কৃষকদের মাঝে ছড়িয়ে দিলে কৃষিক্ষেত্রে আরও অগ্রগতি সাধিত হবে।
এবং প্রচুর বাম্পার ফলন হবে। খুব স্বাভাবিকভাবেই বলে দেওয়া যায় এরকম সমন্বিত পদ্ধতিতে যারা চাষ করছেন, যারা আসলে কৃষির আধুনিকায়ন নিয়ে ভাবেন, এবং সবচেয়ে বড় যে চমৎকার বিষয়টি নিয়ে তোমার নিশ্চয়ই মনে থাকবে, আমি বারবার করে এই কথাটা বলি, তারুণ্য যখনই কৃষিতে আসতে শুরু করেছে তখন কৃষিতে কিন্তু একটা বিশাল বিপ্লব হয়ে গেছে। এবং এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা তরুণরা যখন, এবং এখনকার জেনারেশনের যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা কিন্তু তারা এক্সট্রিমলি টেক স্যাভি, এবং তারা ভীত নয়, তারা নিজেদের মতন করে শিখে নেয়, তারা নিজেদের মতন করে জেনে নেয়। এই ক্ষমতাটা তাদের আছে, কারণ তারা যখন থেকে জন্ম নিয়েছে তাদের হাতে মাল্টিপল ডিভাইস, তাদের কাছে অনেক অনেক অপশনস আছে। তো যারা আসলে অনেক ধরনের অপশনসের মধ্যে বড় হয়, তারা আসলে কম্প্রোমাইজ করতে কিন্তু শেখে না, এবং যখনই কেউ কম্প্রোমাইজ করতে শেখে না তখনই তার মধ্যে নতুনত্বকে গড়ে তুলবার একটা তাগিদ আসে, কারণ সে কিন্তু তার আমাদের প্রত্যেকটা যে তরুণদের কথা বলি তারা কিন্তু আসলে বিশ্ব নাগরিক, তারা শুধুমাত্র একটা ভূখণ্ডে আসলে তাদেরকে আটকে রাখা সম্ভব না, কারণ তারা পুরো বিশ্বের সাথে কানেক্টেড, একটা গ্লোবাল ভিলেজের আসলে পার্ট। কিন্তু তারা গ্লোবাল ভিলেজের পার্ট, সেই জন্য কৃষিতে আসলে তারা ওই যে গ্লোবাল টেকনোলজি যেটা আছে সেটা কিন্তু তারা নিয়ে এসেছে। নিশ্চয়ই তারুণ্যের উপর আস্থা রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। বাংলাদেশের কৃষি বিপ্লবের যুগ সংযুক্ত আছে অনেক তরুণ, যেমনটা বলছিলাম। কৃষি আমাদের শক্তি, কৃষির বৈচিত্র্য আমাদের দেশকে বদলে দিচ্ছে। এমনই এক বিপ্লবের কথা জানবো আমরা এবং আপনাদেরও জানাবো। ড্রাগনের বাগানে মরিচ চাষ করে সাফল্য পেয়েছেন জয়পুরহাটের এক তরুণ কৃষক। উন্নত জাতের মরিচ বিক্রি করে প্রতিদিন আয় হচ্ছে প্রায় 20,000 টাকা। কর্মসংস্থান গড়ে উঠেছে অনেকের। তরুণদের এই ধরনের উদ্যোগের পাশে থাকার আশ্বাস দিচ্ছে কৃষি বিভাগ। পতিত জমিতে ড্রাগন চাষ করেছেন তরুণ কৃষক শিপলু। ফলের বাগান পুরোপুরি চালু হওয়ার আগে সেই জমিতেই করেছেন মরিচ চাষ, পেয়েছেন সাফল্য। খামারে কাজ করছেন স্থানীয় কৃষাণী বলছেন এই মৌসুমে বাজারে কাঁচা মরিচের কিছুটা সংকট থাকে, দামও থাকে চড়া। তাই একই জমিতে 2 ফসল চাষের উদ্যোগে একদিকে যেমন বেড়েছে কাজের সুযোগ, তেমনি বাজারে মরিচের সরবরাহ বাড়ছে। মরিচ করছি এবং আরো সাইড দিয়ে অনেক কিছু করার প্ল্যান হচ্ছে, যে যেন পচির যেন কোনো জায়গা না থাকে, যেন উৎপাদন পাই। এখানে যত উৎপাদন করতে পারবো তত আমাদের একটা বাড়তি একটা ইনকামের একটা সোর্স বের হয়ে যাবে। এখানে কাজ যখন হয় এটা হলো পার্মানেন্ট কাজ, তো মানে আজকে হচ্ছে কালকে হচ্ছে না এরকম না, যার কারণে এখানে কাজ করার জন্য সকলের ইচ্ছুক। এই বাগানে একসাথে অনেক কৃষক, মজুরের কাজের সুযোগ তৈরি হয়, খুশি স্থানীয়রা। প্রায় 60-70 জন কাজ করি, সবাই অনেক আনন্দের সাথে কাজ করি। আমরা এখানে সকলে একসঙ্গে কাজ করি, সকলের আন্তরিকতা আছে, এখানে মালিক শ্রমিক কোনো ভেদাভেদ নেই। 15 দিনে মানে বেতন পাই 2 বার করে, মাসে 2 বার। বাগান মালিক জানান পতিত জমিতে আবাদ বৃদ্ধি এবং এলাকার বেকারদের কাজ দিতেই তার এমন উদ্যোগ। এখানে কিন্তু প্রায় 40 বিঘা মতো ড্রাগনের একটা বাগান আমরা অলরেডি দাঁড় করাইছি এখানে। তো এখনো কাজ কমপ্লিট করতে পারিনি, চলতেছে, কিন্তু বেশি দিন হয়নি এটা। তো তারপরও আলহামদুলিল্লাহ এখানে প্রায় 100 জনের মতো লেবার কিন্তু কাজ করতেছে। কৃষি বিভাগ বলছে তরুণ উদ্যোক্তারা স্বল্প পুঁজিতে এ ধরনের বাগান করার উদ্যোগ নিলে সার্বিক সহায়তা করা হবে। শিক্ষিত বেকার যুবকদের এ বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং আধুনিক এবং রপ্তানিমুখী বাণিজ্যিক কৃষি পরিচালনা করার ক্ষেত্রে তাদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতেছি এবং প্রশিক্ষণ প্রদান করতেছি। বলতে গেলে প্রতিদিন 100 থেকে 150 কেজি মরিচ বাজারে যাচ্ছে। বাগান মালিক বলছেন যে বর্তমানে যে মরিচের দাম, উৎপাদন কিছুটা কম হলেও দামের কারণে তারা কিন্তু পুষিয়ে নিতে পারছেন। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। বাঙালি নারীর হাত ধরে তৈরি হয়েছে অনেক বিপ্লব। এমনই এক অদম্য নারীর নাম সৈয়দা কানিজ ফাতেমা রুকসানা। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী বৈমানিক ছিলেন তিনি। সৈয়দা কানিজ ফাতেমা রুকসানা জন্মান 1956 সালের 26 ফেব্রুয়ারি। অত্যন্ত মেধাবী এবং নানা গুণে পারদর্শী রুকসানা আর 5 জন সাধারণ মানুষের মতো স্বপ্ন দেখতেন না। তার স্বপ্ন ছিল আকাশে ওড়ার। এই কারণে তিনি ফিরিয়ে দিয়েছিলেন মেডিকেল স্কলারশিপ এবং ভর্তি হয়েছিলেন বিএসসিতে ইডেন কলেজে। 1976 সালে রুকসানা বাংলাদেশের ফ্লাইং ক্লাবে যোগ দেন। এর ঠিক 2 বছরের মাথায় 1978 সালে পেয়ে যান বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্স। শুধু তাই নয়, সঙ্গে পেয়ে যান সহ প্রশিক্ষকের লাইসেন্সও। 1978 সালে বাংলাদেশ বিমানের পাইলট নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েও শুরুতে পাইলট,
হিসেবে নিয়োগ পাননি রোকসানা, সেজন্য করেছেন লড়াইও। এরপর 1979 সালের 26 ডিসেম্বর বাংলাদেশের প্রথম নারী পাইলট হিসেবে নিয়োগপত্র পান রোকসানা। তবে আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন খুব বেশি দিন স্থায়ী হয়নি তার। নিয়োগের 5 বছরের মাথায় 1984 সালের 5 আগস্ট বিমান দুর্ঘটনায় মারা যান রোকসানা। বাংলাদেশ ইতিহাসে যে কয়টি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা রয়েছে সেগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। তবে নিজের ক্ষুদ্র জীবনে তিনি রচনা করে গেছেন নতুন ইতিহাস। উঠতে শিখিয়ে গেছেন এবং শিখিয়েছেন, উঠতে নিজে শিখেছেন এবং শিখিয়ে গেছেন পরের নারী প্রজন্মদের। নিঃসন্দেহে এরকম সাহসীদের হাত ধরেই এগিয়েছে বাংলাদেশ এবং খুব স্বাভাবিকভাবেই যে নারী বৈমানিক জীবনে প্রথম বৈমানিক হবেন বলে স্বপ্ন দেখেছেন, তখন কিন্তু তিনি সব অডসের এগেইনস্টে গেছেন। তার চারপাশ, প্রকৃতি, পরিবেশ, সমাজ, সভ্যতা সকল কিছু তার সাথে বিরুদ্ধাচরণ নিশ্চয়ই করেছে এবং সেখানে ঘুরে দাঁড়িয়ে প্রথম নারী বৈমানিক হিসেবে তিনি নিজেকে প্রমাণ করেছেন। ঠিক এভাবেই প্রমাণ করতে হয়। এবং সবকিছুরই কিন্তু একটা প্রথম থাকে। আসলে কোনো কিছু কিন্তু আসলে দেখা যায় যে মানে হয় না। প্রত্যেকটা জিনিসের যখনই কোনো পরিবর্তন আসে বা যখন কোনো কিছু নতুন সৃষ্টি হয় তখন কিন্তু সেটা নতুন এবং একদমই প্রথম হয়। তো যে কোনো কিছুতে যখন কেউ স্ট্রাগল করছে বা নতুন কোনো কিছু তৈরি করার চেষ্টা করছে, সম্ভাবনা দেখানোর চেষ্টা করছে, তাকে কখনো আসলে থামানো উচিত না। রোকসানার বিষয়টি যদি আমরা দেখি, তিনি 78 সালে আসলে পেয়েছেন এবং 79 সালে আসলে তিনি প্রথম লাইসেন্স পেয়েছেন আসলে উড়বার। তিনি লাইসেন্স পাওয়ার পরে তার 1 বছরের মতন তাকে অপেক্ষা করতে হয়েছিল নিয়োগপত্র পাওয়ার জন্য। তিনি যদি 1 বছর আগে আসলে নিয়োগপত্রটা পেতেন তাহলে হয়তো 1984 সালে যে ঘটনাটা ঘটেছে 5ই অগস্ট সেটা হয়তো হতো না, হয়তো তার টাইমলাইনটা ডিফারেন্ট হতো। বাংলাদেশের নারীরা যাচ্ছেন এগিয়ে যাওয়ার পথে, প্রয়োজন সুস্থতার। তবে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অ্যান্ড ক্যান্সারের হিসেবে বাংলাদেশে প্রতি বছর, এরপর একটু এগোতে হবে নাহলে যে বিষয়টি 13,000-এর বেশি নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং যার মধ্যে 6,000-এর বেশি জন মারা যান। ক্যান্সার রোগের মধ্যে প্রায় 19 ভাগই ভোগেন স্তন ক্যান্সারে। ক্যান্সার প্রতিরোধের প্রয়োজন বাড়াতে সতর্কতা, ব্রেস্ট ক্যান্সারের কারণগুলো বা কি, আমরা আরো বিস্তারিত জানবো একজন বিশেষজ্ঞের মাধ্যমে। নারীর স্তন ক্যান্সারের কারণগুলো যদি বলতে হয় তাহলে এখানে একটা জেনেটিক প্রেডিসপোজিশনের বিষয় আছে। যেমন প্রথম যে কারণ সেটা হচ্ছে যে ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবণতা রয়েছে সেই ফ্যামিলির নারী মেম্বারদের মধ্যেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে। এছাড়া বেশি বয়সে গিয়ে বাচ্চা নিচ্ছেন তাদেরও ক্ষেত্রেও কিন্তু স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া বাচ্চাকে স্তন্যপান করানো এটাও কিন্তু স্তন ক্যান্সারের জন্য একটি প্রোটেক্টিভ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো যেসব মহিলারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন না বা কম খাওয়াচ্ছেন বা বেশি দিন খাওয়াচ্ছেন না তারাও কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকে। আরও কিছু বিষয় আছে যে এখন দেখা যাচ্ছে অনেক মহিলাই বাচ্চা নিতে আগ্রহী নন, যারা জীবনে বাচ্চা গ্রহণই করেননি তারাও কিন্তু স্তন ক্যান্সারের একটা ঝুঁকির মধ্যে থেকে যান। ক্যান্সার আসলে শুধু শরীরেই বাসা বাঁধে না, ক্যান্সার মাঝে মাঝে আসলে আমাদের সমাজের কেউ বাসা বাঁধে এবং আসলে আমাদের চিন্তা চেতনায় আসলে সেই বাসাটা তারা বাঁধে। তো এই যেভাবে ডক্টর মানে বললেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে মারা যখন ব্রেস্ট ফিড করে না তাহলে সেখানেও ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়, অথবা যদি কেউ বিয়ে না করেন তাহলেও সেখানেও তার ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। তো নিশ্চয়ই এটার অন্য কোনো হয়তো মানে প্রিভেনশন হয়তো থাকতে পারে। তো যে কোনো সমস্যাই হোক না কেন সেটার প্রিভেনশন থাকতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা আর্লি ডায়াগনোজ করা। ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখি যে যত আর্লি ডায়াগনোজ করতে পারবেন, যে কোনো সমস্যা যত তাড়াতাড়ি সেটা সমাধান আপনি দিতে পারবেন ততই কিন্তু বিপদের ঝুঁকি আসলে আপনার কমবে। আরেকটি তথ্য আপনাদের জানাতে চাই, চলমান পরিস্থিতিতে লোকসানের মুখে পড়েছে সাদাসোনা খ্যাত চিংড়ি ব্যবসায়ীরা। পরিবহন, ইন্টারনেট আর ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ফ্যাক্টরিতে পড়েই আছে রফতানিযোগ্য অনেক চিংড়ি। বিদেশি ক্রেতা হারাচ্ছে অর্থকরী এই পণ্যটি। সংশ্লিষ্টদের দাবি গেল কয়েক দিনে ক্ষতি প্রায় 30 কোটি টাকা। দেশে প্রতি বছর বিপুল অর্থ আয় হয় চিংড়ি রপ্তানি থেকে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে এ খাত হুমকির মুখে পড়েছে। কারফিউ সহ নানা কারণে বিপাকে পড়েছেন রফতানিকারকরা। ডিপো থেকে কোম্পানিতে চিংড়ি সরবরাহ না হওয়ায় ঘাটতি তৈরি হয়েছে। ফ্যাক্টরিতে পড়ে আছে রপ্তানিযোগ্য চিংড়ি।
তার উপর ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগও বিঘ্নিত হচ্ছে। এরই মধ্যে বাতিল হয়েছে অনেক অর্ডার। নতুন অর্ডার দিতেও আগ্রহ হারিয়েছেন বিদেশি ক্রেতারা। শিপমেন্টগুলো ডিউ টাইমে না দেওয়ার ফলে এবং বিদেশিরা যখন প্রায় এক সপ্তাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি, তখন তারা যে চাহিদাগুলো ছিল তারা এই ডিমান্ডগুলো অন্য দেশ থেকে নিয়ে নিচ্ছে। আমরা যেহেতু ডিউ টাইমে দিতে পারিনি, এখন নতুন কন্ট্যাক্ট করার ক্ষেত্রেও বায়াররা আমাদের উপর আর ভরসা করতে পারছে না। আমাদের প্রতিদিন এই ব্যাংক ইন্টারেস্টটা দিতে হয়। এই ব্যাংক ইন্টারেস্টটা তো আমি যখন শিপমেন্ট হচ্ছে না, আমার 6 কোটি টাকার মাল আমার ফ্যাক্টরিতে পড়ে আছে, ওর ব্যাংক ইন্টারেস্ট আমাকে গুনতে হবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, আগের অর্ডারের পণ্য রফতানি করতে না পারায় বিপুল ক্ষতির মুখে তারা। এক্সপোর্ট করা যায় নাই, এখন বায়াররা অনেক অর্ডার ক্যান্সেল করছে, অনেকে দাম কম করছে, সব মিলিয়ে আমরা দেখতেছি প্রায় 30 কোটি টাকা আমাকে লস হয়ে যাবে। ক্ষতি কাটিয়ে উঠতে ও দ্রুত বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে কাজ চলছে বলে জানিয়েছেন সরকারি এই কর্মকর্তা। স্যাম্পল আনা, ইন্সপেকশন করা, তাদের সলিবিলিটি সার্টিফিকেট দেয়া, ইসি দেয়া, অন্যান্য যে তাদের যে ডিমান্ড থাকে ডিডিএফআইএসের পক্ষ থেকে, এটা আমরা সর্বোচ্চভাবে যত দ্রুত পারি আমরা তাদেরকে সেই সেবাটা প্রদান করব। খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের হিসাবে 2023-24 অর্থ বছরে চিংড়ি রপ্তানি হয়েছিল 15,451 মেট্রিক টন, যা থেকে আয় 1,744 কোটি টাকা। তার আগের অর্থ বছরে এই খাতে আয় ছিল 2,412 কোটি টাকা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আসলে অর্থনীতির যে চালিকা শক্তি সেটা কিন্তু আসলে আমাদের সাধারণ জনগণ, সেটা আমাদের গার্মেন্টস শ্রমিকরা, সেটা আসলে আমাদের রেমিটেন্স যোদ্ধারা, এবং তার পাশাপাশি আমাদের এই যে ফ্রিল্যান্সিং করে যে আমাদের স্টুডেন্টরা যে এখানে বাইরে থেকে যে অর্থটা আনছে, এবং তার পাশাপাশি কিন্তু আমাদের নির্বিঘ্ন ইন্টারনেট ব্যবস্থাও কিন্তু আসলে আমাদের উন্নতিকে, আমাদেরকে এই যে আধুনিকায়ন এবং আমাদের দেশের উন্নতির কিন্তু একটা অনেক বড় সহায়ক হিসেবে কাজ করে। একদম। আজকে এখানে ইতি টানছি। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। শুভ সকাল।